হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমরা আজকে ক্লাস 8-এর অঙ্ক করাবো। ক্লাস 8-এর গতদিন আমরা কোষে দেখি 11-র যে শতকরা চ্যাপ্টারটা সেটা শুরু করেছিলাম। তো গত দুটো ক্লাসে আমি 9 পর্যন্ত অঙ্ক দিয়েছি। তো আজকে 10-এর পরের থেকে অঙ্ক শুরু করব। তো চলো শুরু করা যাক। সে অঙ্কটা কি আছে সেটা প্রথমে আমরা পড়ে নিই। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। আচ্ছা, শতকরা বলতে এখানে কি বোঝায় সেটা একটু বুঝে নাও। 10% যদি, তার মানে কি, এটা 10% মানে 10 শতকরা, অর্থাৎ কি এই পার্সেন্ট কথাটার মানে হচ্ছে 100-র মধ্যে সবসময় তুলনা করতে হয়। তার মানে দেখো 10% যদি বেড়ে যায় কোনো বস্তুর কিছু, তাহলে 100-র মধ্যে বাড়ে হচ্ছে 10। ঠিক আছে, 100 পরিমাণের মধ্যে বাড়ে হচ্ছে 10 পরিমাণ। তাহলে বাড়ার পরে যে পরিমাণটা হবে সেটা কত হবে? ছিল 100, তাহলে 10 বেড়ে গেল, অর্থাৎ নতুন যেটা হবে সেটা হচ্ছে 110 একক। সেটা যেটা হতে পারে, ক্ষেত্রফল হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, কোনো কিছুর দাম হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু। এবার অঙ্ক হিসেবে তোমাকে প্রয়োগ করতে হবে। আচ্ছা, যদি পার্সেন্ট হচ্ছে সবসময় 100-এর সাথে তুলনা করা হয়। তাহলে দেখো 10 সংখ্যাটা কী বলেছে? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বাড়লো। আচ্ছা, 10%, তার মানে লিখি এটা বাহুর দৈর্ঘ্য 10% বাড়লো। এখানে এক্স ধরেও করা যায়, এক্স না ধরেও করা যায়। আমি এক্স না ধরে তোমাদের শতকরা সাপেক্ষে অঙ্ক করাচ্ছি। দেখো 10% দৈর্ঘ্য বেড়েছে, অর্থাৎ কি বাহুর দৈর্ঘ্য 100 একক হলে পরের বাহু হবে কত? দেখো 10% বেড়েছে, আগে ছিল 100, তার সাথে 10 বাড়লো, অর্থাৎ 110 একক। বাহুর দৈর্ঘ্য যখন 100 ছিল তখন তার একটা ক্ষেত্রফল হবে। এবার যে 10% বেড়েছে, তার মানে কি 100-র মধ্যে 10 বেড়েছে, অর্থাৎ এখন বাহু হলো 110 একক। ঠিক আছে, এককটা কেন লিখেছি? কারণ তোমাকে এখানে যেহেতু আমরা এককটা দেয়নি, যে মিটার আছে বা সেন্টিমিটার আছে, তাই এককটা কিছু একটা ধরতে হয়, তাই আমরা শুধু একক লিখলাম। কেমন? আচ্ছা, তাহলে লিখব যে 100 একক বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় বলো? যখন 100 একক বাহু ছিল তখন তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? 100 গুণ 100 মানে বাহু গুণ বাহু। আর যেহেতু এটা ক্ষেত্রফল, তাই এটা হয়ে যাবে বর্গ একক। কেমন? কত হচ্ছে? 10,000 হয়ে যাবে। আচ্ছা, তারপরে পরে, এটা তো আগের, তাই তো, আগের 10 একক বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার পরে যেহেতু 110 হয়ে গেছে বাহুটা, তাহলে 110 একক বাহুর বা বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 110 গুণ 110, এটাও বর্গ একক। তাহলে এটা গুণ করতে হবে। দেখো 11 গুণ করলে কত হয়? 121। 11-কে 11 হাতে 1, 11-কে 11 আর 1-কে 12, 121। আর যেহেতু পরে দুটো শূন্য, তাই দুটো শূন্য বসে পড়লো, এটা বর্গ একক। আচ্ছা, এখানে কি বার করতে বলেছে সেটা আগে বুঝতে হবে। তোমাকে বলেছে বাহু যখন বাড়লো, তাহলে বাহু বাড়লে তো ক্ষেত্রফলও বাড়বে। দেখো এখানে 10,000 ছিল, এখানে 12,000 হয়ে গেছে। তাহলে এই যে 12,000টা, মানে পরের যে ক্ষেত্রফলটা হলো সেটা কত বেড়েছে শতকরার মধ্যে সেটা প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি লিখবো? সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাড়লো। কি হবে? পরে হলো 12,100, আগে ছিল 10,000 একক, বর্গ এককই দেব। তাহলে কত হবে সেটা বার করো। দেখো 0 0 বিয়োগ করলে শূন্যই হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর 2 এটা 0। তার মানে কি এটা বিয়োগ করলে কত হচ্ছে? 2100 বর্গ একক। ঠিক আছে, দেখো এই 2100 বর্গ একক বেড়েছে। কার সাপেক্ষে বেড়েছে? এই আগের ক্ষেত্রফলের সাপেক্ষে বেড়েছে। ঠিক আছে, পরেরটার সাথে না। এটা কি করে মনে রাখতে হয়? আমরা এর আগে আলোচনা করেছি কীরকম, যেহেতু এটা বেড়েছে তাই কমের সাপেক্ষে তুলনা করব। যদি এখানে কমতো তাই বেশির সাপেক্ষে তুলনা করতাম। ঠিক আছে, তাই যেহেতু বেড়েছে তাই 10,000-এর সাপেক্ষে। তার মানে কি লিখব? 10,000 বর্গ এককে, 10,000 বর্গ একক ক্ষেত্রফলে ক্ষেত্রফল বাড়লো 2100 বর্গ একক। ঠিক আছে, একে কত, 100-তে কত। কেমন?
তাহলে 1 বর্গ একক ক্ষেত্রফলের ক্ষেত্রফল বাড়লো কি হবে 2100 বাই 10,000। হ্যাঁ, আর 100তে বার করতে বলেছে, মানে শতকরায় বার করতে বলেছে। তাহলে দেখো এখানে করি আমরা 2100 বাই 10,000, তাহলে একে এইটা হয় 100তে কী হবে নিশ্চয়ই বেড়ে যাবে, তাই 100 দিয়ে গুণ হবে, সেটা আমি এখানে করছি গুণ 100। এই দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্যের সাথে এই দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ কত আসলো 21। এখানে তো পার্সেন্ট দেবো না, এখানে লিখবো বর্গ একক। ঠিক আছে, পরে যখন উত্তর লিখবো, উত্তরে লিখবো কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাড়লো 21%, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাড়লো 21%। যদি আমরা লিখি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বাড়লো, তখন শুধু 21 লিখবো। ঠিক আছে, যেহেতু শতকরা মুখে বলেছি, যদি শতকরা কথাটা না বলি তাহলেই লিখবো যে 21%। বোঝা গেছে? চলো এবার 11 অঙ্কে চলে যাই। দেখো এবার 11 অঙ্কটা কি আছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল সেটা হিসাব করি। আচ্ছা, তাহলে প্রথমে লিখতে হবে যে সময় মতো বিল জমা দিলে ছাড় পাওয়া যায় 15%। এই কথাটার মানে কি 100-র মধ্যে 15, মানে 100 টাকা যদি বিদ্যুতের বিল হয় ছাড় পাচ্ছি 54 টাকা, তাই তো? এখানে কি বার করতে বলেছে দেখো, সময় মতো বিল দিয়ে 54 টাকা ছাড় পেয়েছেন, তার মানে এই কথাটাকে লিখব যে সুতরাং 100 টাকা বিল হলে ছাড় পায় 15 টাকা। এই জায়গাটা বুঝতে পেরেছো? 15% ছাড় মানে 100-র মধ্যে 15 টাকা ছাড়। ঠিক আছে, দেখো তোমাকে বার করতে বলেছে যে তিনি কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে। দেখো ছাড়ের সাথে তো ছাড়টা হয়, কেমন? তাহলে 54 টাকা ছাড় পেয়েছে, তার বিদ্যুতের বিল কত সেটা বার করতে বলেছে। তার মানে কি এই লাইনটা আমি উল্টো করে লিখবো, কি লিখবো যে অর্থাৎ 15 টাকা ছাড় হলে বিদ্যুতের বিল হয়, বা সরাসরি লিখতে পারে যে 15 টাকা ছাড় হলে বিল হয় 100 টাকা। কেমন? একে বার করব, একে অবশ্যই কম হবে, তাই 100 বাই 15। কত টাকা ছাড় পান তিনি? 54 টাকা, অর্থাৎ 54 টাকা ছাড় পেলে তার বিদ্যুতের বিল হবে, গুণ হয়ে যাবে, গুণ 54। কাটাকুটি করব, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 কুড়ি 100, 3 দিয়ে 3 18 54, অর্থাৎ দেখো গুণ করো 18 দুগুণে 36, 0 মানে 360 টাকা। এটা কিন্তু বিদ্যুতের টোটাল বিলটা। এবার উত্তর লিখে দেবো যে বিদ্যুৎ বিলের পরিমাণ কত টাকা ছিল? 360 টাকা। আশা করি বোঝা গেছে। এবার চলো 12 অঙ্কে। এবার 12 অঙ্কটা বলেছে কি চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। কেমন? এখানে বলেছে কি চিনির মূল্য 20% বেড়ে গেছে, সেটা প্রথমে লিখে নিই। চিনির মূল্য বেড়েছে 20%, সুতরাং কি হবে? চিনির মূল্য বেড়েছে 20%, তার মানে কি আগে চিনির মূল্য 100 টাকা হলে, যেহেতু মূল্য সবসময় টাকাতেই হয় তাই টাকায় লিখলাম। ঠিক আছে, 100 টাকা হলে এখন মূল্য হয় 120 টাকা। কেমন? দেখো আগে চিনির মূল্য 100 টাকা হলে এখন চিনির মূল্য হয় 120 টাকা। এই জায়গাটা একটু বোঝো, আগে চিনির মূল্য 100 টাকা, তার মানে মনে করো আগে 100 টাকায় লিখবো, হ্যাঁ ধরি আগে 100 টাকায় 100 পরিমাণ চিনি পাওয়া যেত, চিনি পাওয়া যেত। কেন এই কথাটা লিখলাম? কেন কি আমার এখানে পরিমাণটাও বার করতে বলেছে। দেখো আগে 100 টাকা যদি হতো, এখন ওই চিনির দামই 120 টাকা, যেহেতু 20 টাকা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে কি যদি এরকম হয় যে 100 টাকায় 100 পরিমাণ চিনি পাওয়া যেত আগে, যেহেতু আমাকে এখানে কিছুই বলেনি যে কত পরিমাণ চিনি পাওয়া যেত বা কত টাকায় আমি চিনিটা কিনতাম, তাই এখানে ধরে নিতে হবে যে 100 টাকায় 100 পরিমাণ চিনি পাওয়া যেত। এইবার দেখো এই যে 100 পরিমাণ চিনি আগে 100 টাকায় পেতাম, এখন চিনির দাম বেড়ে গেছে, তাহলে এই 100 পরিমাণ চিনি এখন কত টাকায় পাবো? 120 টাকায় পাবো। কেন? আগে যেটা 100 টাকা ছিল সেটাই এখন হয়েছে 120 টাকা। তাহলে আগে যেটা 100 টাকা ছিল এখন সেটাই হয়েছে 120 টাকা। তাহলে এই 100 টাকা আগে পেতাম 100 পরিমাণ, তাহলে এই এখন কি হবে? এই 120 টাকায় পাবো
100 পরিমাণ। আশা করি বোঝাতে পেরেছি। তার মানে কি লিখব, যে 100 টাকায় যেহেতু 100 পরিমাণ চিনি পাওয়া যেত, এখন চিনির দাম বেড়ে গেছে, অর্থাৎ কি লিখব, যে এখন 100 পরিমাণ চিনি পাওয়া যায় 100 টাকায়, তাই তো? সরি, 120 টাকায়, যেহেতু চিনির দাম বেড়ে গেছে। আগে 100 পরিমাণ 100 টাকায় পেতাম, এখন 100 পরিমাণ 120 টাকায় পাবো। এখানে তোমাকে বলেছে দেখো, চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে। চিনির মাসিক খরচ বলেছে, পরিমাণ কিন্তু বলেনি। চিনির মাসিক খরচ, আমার আগে কত খরচ করতাম, চিনি কিনতে 100 টাকা খরচ করতাম, তাই তো? আগে 100 টাকায় 100 পরিমাণ, তার মানে আমার মাসিক খরচ একই রাখছি। এখন আমি 100 টাকাতেই চিনি কিনবো, ঠিক আছে? 120 টাকাতে চিনি পাই 100 পরিমাণ, চিনির দাম আমি কম দিচ্ছি, 100 টাকা দিচ্ছি, তাহলে চিনির পরিমাণ কি 100 পরিমাণ পাবো না 100 পরিমাণের থেকে কম পাবো? অবশ্যই কম পাবো। কেন? 100 পরিমাণের দাম হচ্ছে 120 টাকা, আমি 120 টাকা দিয়ে চিনি কিনবো না, আমি আগে যে যত টাকায় কিনতাম এখন সেই টাকাতেই চিনি কিনবো। তার মানে কি, এখনও আমি 100 টাকাই দোকানদারকে দেবো, তাহলে এখনও যদি 100 টাকায় দিই, নিশ্চয়ই আমাকে 100 পরিমাণ চিনি দেবে না, 100 পরিমাণের কম দেবে। সেটাই বলেছে, কত শতকরা পরিমাণ কমবে, এটাই বার করতে বলেছে। তাহলে এটাই আমরা এখন বার করব। দেখো, তাহলে আমাকে প্রথমে কী বার করতে হবে, যে 120 টাকায় তো 100 পরিমাণ পাই, আমি 100 টাকায় যেহেতু কিনবো, তাই 100 টাকায় কত পরিমাণ চিনি পাবো সেটাই লিখব। এখানে কি লিখব, অর্থাৎ 120 টাকায় চিনি পাই 100 একক পরিমাণ। কেমন? 1 টাকায় কত পাবো? অবশ্যই কম, তাই 100/120। এখন কত টাকা দিয়ে কিনবো? 100 টাকা দিয়ে কিনবো, অর্থাৎ 100 টাকায় চিনি পাবো। দেখো, আমাকে বলেছে চিনির পরিমাণ কত কমবে, আগে এইটা বার করব যে 100 টাকায় কত পরিমাণ চিনি পাচ্ছি, তাহলে সেটা প্রথমে বার করে নিই। 100/120 গুণ 100, কেটে দাও, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 25 100, অর্থাৎ 250/3। এটা এরকমভাবেই থাকবে, একক পরিমাণ। কেমন? দেখো, এখন 100 টাকায় পাচ্ছি 250/3 একক পরিমাণ, তা চিনির পরিমাণ কম হয়ে গেল। আগে 100 টাকায় 100 পরিমাণে চিনি পেতাম, তাহলে কতটা কমলো সেটাই আমি প্রথমে বার করব। তাহলে কি, এখানে লেখো যে চিনির পরিমাণ কমলো। কি হবে? আগে পেতাম 100 পরিমাণ, এখন পাচ্ছি 250/3 একক পরিমাণ, কথাটা লিখব। ঠিক আছে? তাহলে বার করো, নিচে 3, ওপরে 300 আর 250, অর্থাৎ কত পাচ্ছি? 50/3 একক। ঠিক আছে, 50/3 একক পরিমাণ কম পাচ্ছে। কত সাপেক্ষে? যেহেতু আমি কি বললাম এর আগের অঙ্কে, যদি কম হয় তাহলে বেশির সাপেক্ষে তুলনা করব। ঠিক আছে, তাহলে দেখো এই 100-র মধ্যেই কম পাচ্ছি 50/3 একক, আমাকে শতকরাতেই বার করতে বলেছে। তার মানে এখানে লিখব, সুতরাং 100 একক পরিমাণে চিনি কম পাই 50/3, এটা ভাগ করতে হবে, কত হয়? 3 17 51, 3 16 48, মানে 16/2/3 একক পরিমাণ। ঠিক আছে, দেখো যেহেতু এটা 100 এককের সাথে লিখলাম, তাই এটাই লিখলাম। এবার আমরা উত্তর লিখব কি, সুতরাং এখন চিনির পরিমাণ কমেছে 16.2/3%, এটাই উত্তর। বোঝাতে পারলাম? ঠিক আছে, আমি আবার একটু বলে দিই। চিনির মূল্য 20% বেড়েছে, তার মানে কি, চিনির মূল্য যদি 100 টাকা হয় প্রথমে, তাহলে এখন তার মূল্য 120 টাকা হচ্ছে। তাহলে এটা ধরে নিতে হবে যে আগে 100 টাকায় 100 পরিমাণ চিনি পাওয়া যেত, তাহলে এখন কি 100 পরিমাণ, আগে 100 পরিমাণ চিনি 100 টাকায় পেতাম, এখন চিনির দাম বেড়ে গেছে, তাই ওই 100 পরিমাণ চিনি পাবো 120 টাকায়। অর্থাৎ কি, 120 টাকায় চিনি পাই 100 পরিমাণ, আমি তো চিনির দাম একই রাখছি, তাই আগে 100 টাকায় কিনতাম, এখনও 100 টাকায় কিনবো। তাহলে 100 টাকায় এখন কত পরিমাণ চিনি পাবো সেটা প্রথমে বার করে নিই। এখন 120 টাকায় পাই 100 একক পরিমাণ, একে কত? 100 টাকায় কত? তাহলে 100 টাকায় যেহেতু চিনি কিনবো, তাই চিনি পাচ্ছি কত? 250/3। আগে 100 টাকায় কত পেতাম? 100 পরিমাণই পেতাম, তাহলে এখন যেহেতু কম পেয়েছি, চিনি কতটা কম পেলাম? 100 বিয়োগ 250/3,
50/3 একক কম পাচ্ছি। কত সাপেক্ষে? 100 সাপেক্ষে। কেন? আমি আগে পেতাম 100 পরিমাণ, তাই 100 একক পরিমাণে চিনি কম পাই 50/3 একক পরিমাণ। এটাই হবে উত্তর। যেহেতু 100 এককেই বলেছে, 100তে বার করা মানে সেটা শতকরাতে বার করা, অর্থাৎ উত্তর লিখবো যে এখন চিনি কম পাই 16.2/3% বা শতাংশ। বোঝা গেছে? যদি না বুঝতে পারো অঙ্কটা আবার একটু রিভাইজ করে দেখে নাও, আশা করি বুঝতে পারবে। চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। এবার 13 অঙ্কটা কি আছে? জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে সেটাই হিসাব করি। ঠিক আছে, দেখো আমি এখানে অঙ্কটা টুকে রেখেছি। অঙ্কটা এর আগে করানো শুরু করে দিয়েছিলাম, ভিডিওটা আমার কেটে গেছিলো, খেয়াল করিনি। তো ওখান থেকে আমি শুরু করছি। দেখো, জল জমে বরফ হলে আয়তন বৃদ্ধি পায় 10%। কেমন? তাহলে দেখো এই 10% আয়তন বৃদ্ধি পায়, এটার মানে কি? যদি জলে 100 একক জল হয়, আমি জলটা বরফ দিয়েছি, তাহলে জল থেকে বরফ হলে আয়তন সেটা বেড়ে যায়। কত পার্সেন্ট বেড়ে যায়? 10% বেড়ে যায়। তার মানে কি? আমি 100 একক জল দিলাম, ঠিক আছে, সেই জলটা যখন বরফ হবে তখন তার আয়তন কত হয়ে যাবে? 10 একক বেড়ে গিয়ে 110 একক পরিমাণ হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো এই বরফের আয়তন হলো 110। এই বরফটাকে, এই 110 পরিমাণ বরফটাকে যদি আমরা আবার গলিয়ে দিই, তাহলে কি 100 একক জলই তো পাবো। কেন? এই 100 থেকে 110 পেয়েছি, তাহলে 110 থেকেই তো আবার 100ই পাবো। তাহলে কি বরফটা গলে যাচ্ছে না? ঠিক আছে, তাহলে সেটা কি লিখেছি দেখো, বরফকে গলিয়ে জল পেলে আয়তন কমে যাচ্ছে কত? 110 থেকে 100 বিয়োগ করলাম 10ই পাবো, তাই তো? যেহেতু জল থেকে বরফ হলে 10 বেড়ে যায়, তাহলে বরফ থেকে যদি জল হয় তাহলে কি 10ই কমে যাবে। তাহলে দেখো 10 একক কমে গেল, সেটাই বার করতে বলেছে যে বরফ যদি জল হয়ে যায় তাহলে শতকরা কত পরিমাণ জল আয়তন কমে যাচ্ছে। আচ্ছা দেখো, দেখো যেহেতু এখানে কমেছে, আমি এখানে এগুলো তোমাদের বারবার বলি, যদি এখানে কমে যায় তাহলে বেশির সাপেক্ষে তুলনা করব, যদি এখানে বেড়ে যায় তাহলে কমের সাপেক্ষে তুলনা করব। তাহলে এখানে 10 একক কি আয়তন কমেছে, তাই যেটা বেশি তার সাপেক্ষে তুলনা করব। সুতরাং 110 একক আয়তনে বরফের আয়তন কমে কত হয়? 110-এ কমে যাচ্ছে 10 একক, তাই তো? তাহলে একে বার করব 10/110। আশা করি বোঝাতে পারছি। 100-তে শতকরায় বার করতে বলেছে, অর্থাৎ 100 এককে কতটা কমছে সেটাই বার করব। তার মানে 10/110 গুণ 100, কেটে দিলাম 100/11। তাহলে কত হচ্ছে দেখো, 9 দিয়ে 9 11 99। ঠিক আছে, এটা ভাগ করলাম না, আচ্ছা দেখিয়ে দিই। 9 দিয়ে দিলাম, 9 11 99, বিয়োগ করলে 1 হয়, 1 চলে যাবে উপরে, 11 চলে আসবে নিচে। এটাই উত্তর। এখানে একক লিখব। যখন এবার উত্তর লিখব, যে যেটা বার করতে বলেছে সেটাই, যে বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় 9.1/11%। কেমন? চলো এবার 14 অঙ্ক করি। দেখো এবার 14 অঙ্কটা কি আছে? উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন, এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কতটা বেড়েছে, না বাড়বে না কমবে সেটা হিসাব করি। দেখো এখানে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। বলেছে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করা ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা লেখো, ধানের ফলন বৃদ্ধি পেয়েছে 55%, অর্থাৎ ধানের ফলন বৃদ্ধি পেয়েছে 55%। আচ্ছা দেখ, এটা পরে করছি। তারপরে বলেছে দেখো যে তার জন্য চাষের খরচও 40% বেড়েছে। আচ্ছা, আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন। আচ্ছা, চাষের খরচ বেড়েছে, চাষের খরচ বেড়েছে 40%। তারপরে বলেছে যে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন, তাহলে আগে 1200 টাকা খরচ করে ফলন পেতেন 3000 টাকা। কেমন? দেখো 1200 টাকা খরচ করতো, তার আয় ফলন পেতেন টোটাল 3000 টাকা, তাহলে তার আয় কত হতো সেটা লেখো। তার আয় হতো 3000 বিয়োগ 1200 টাকা। যত টাকা খরচ করছি আর আমি যত টাকা ফলন পাচ্ছি তার থেকে বিয়োগ করলে তো আমার আয়টা হয়ে যাবে, তাই তো? তাহলে কত টাকা আয় হচ্ছে দেখো, 1200 আর 8 20, মানে 1800 টাকা। 1800 টাকা আগের খরচ হতো, এইবার আমাকে দেখতে হবে, মানে সরি 1800 টাকা আগে আয় হতো, এবার আমাকে দেখতে হবে এখন আমার আয় কত হচ্ছে। দেখো তাহলে আগে আমি খরচ করতাম 1200 টাকা,
এখন দেখবো আমার কত খরচ হচ্ছে। আগে ফলন পেতাম 3000 টাকা, এখন দেখবো আমার ফলন কত পাচ্ছি, সেইটা বার করে তারপরে আয় বার করব। দেখো তাহলে প্রথমে খরচটা বার করি। খরচ বেড়েছে 40%, সুতরাং আগে খরচ 100 টাকা হলে এখন খরচ হয় কত, 40 বেড়েছে, অর্থাৎ 140 টাকা, তাই তো? আগে 1 টাকা হলে এখন খরচ হবে 140/100 টাকা। আগে কত টাকা খরচ করতো, 1200 টাকা, তাহলে এখন তার খরচ কত হবে? আগে 1200 টাকা খরচ হলে এখন খরচ হয়, সেটা বার করি। 1200 কাটাকুটি করো, এই দুটো শূন্য সাথে দুটো শূন্য কেটে গেল, 14 দিয়ে গুণ করো, 14 দুগুণী 28, সাথে 2, 14কে 14, 15, 16 আর একটা শূন্য, মানে 1680 টাকা। দেখো আমার এটা খরচ হলো, এখনের খরচ। এইবার দেখি এখন আমি ফলন কত পাচ্ছি। দেখো ফলন বৃদ্ধি পেয়েছে 55%, সেটা এখানে প্রথমে লিখতে হবে। ফলন বেড়েছে 55%, ফলন বেড়েছে 55%, তার মানে কি আগে ফলন 100 টাকা হলে এখন ফলন পাবো কত, 155 টাকা। যেহেতু 55 টাকা পার্সেন্ট বেড়েছে, তাই আগে 100 হলে এখন পাচ্ছি 155 টাকা। তাহলে একে কত হবে, 155/100। আগে কত টাকা ফলন পেতাম, 3000 টাকা, তাহলে এখন কত পাবো সেটা হিসাব করি। তাহলে কি 3000 দিয়ে গুণ হবে, কাটাকুটি করো, দুটো শূন্য সাথে দুটো শূন্য কেটে গেল, 3 দিয়ে গুণ করো, 3 5 15, হাতে 1, 3 5 15 আর 1 16, 3 1 3 4, 4665 টাকা। ঠিক আছে, দেখো তাহলে এখন আমার খরচ হচ্ছে 1680 টাকা, এখন ফলন হচ্ছে 4650 টাকা। তাহলে এখন কত টাকা আয় হচ্ছে সেটা বার করব। তাহলে এখানে লেখো, এখন আয় হলো কি হবে, 4650 বিয়োগ 1680 টাকা। বিয়োগ করো, 0 0 8 7 15, হাতে 1 7 আর এখানে 9, তাহলে 2 2 2 4, 2970 টাকা। দেখো এখন আমার আয় হলো 2970 টাকা। আমার আগের আয় কত ছিল, এই যে আগের আয় ছিল হচ্ছে 1800 টাকা। তাহলে আয় বাড়লো না কমলো, আয় বেড়েছে। কত টাকা বেড়েছে সেটাই বার করতে বলেছে, সুতরাং আয় বেড়েছে কত হবে, 2970 বিয়োগ 1800 টাকা। বিয়োগ করো, 8 আর 9, 1170 টাকা। কেমন বোঝা গেছে? যদি না বুঝতে পারো ভিডিওটা আবার একটু রিভাইজ করে দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। তো চলো এবার 15 অঙ্কটা করাই। দেখো 15টা কি বলেছে, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন সেটাই। আচ্ছা খুব সোজা অঙ্ক দেখে নাও। প্রথমে যেটা আছে সেটা লিখবো, লেখো ভোট দিয়েছেন মোট ভোটারের 80%। দেখো এই জিনিসটা একটু বোঝো। একটা গ্রাম আছে, সম্পূর্ণ গ্রামে এতগুলো লোক আছে, মনে করো পুরো ভরাট লোক আছে, ঠিক আছে? আচ্ছা এই লোকের মধ্যে সবাই তো ভোট দেয় না, কেউ বিদেশে চলে যায়, কেউ অসুস্থ থাকে, ঠিক আছে? তো টোটাল যতগুলো ভোট আছে সে ভোটের মধ্যে 80% ভোট দিয়েছে, তার মানে এইগুলো বাদ, ঠিক আছে? তার মানে এইটুখানি আমার ভোট পেলো 80%, ঠিক আছে? মনে করো 80 জন। এইবার বলেছে যে ভোট জিতেছে তিনি এই প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে জিতেছেন। মানে এই যে ভোট পেলো এই ভোটের মধ্যে আবার মনে করো 65 আছে, এইটুখানি ভোট পেয়ে তিনি জিতেছেন। তাহলে বলছে মোট ভোটের কতগুলো ভোট পেয়েছেন সেটাই তোমাকে বার করতে হবে, তাই তো? মোট ভোটের শতকরা। মোট ভোট মানে কি এইটুখানি, যে যেটা ভোট পড়েনি সেটা তো ধরবই না। তাহলে ভোট পড়েছে 80, এই 80-র মধ্যে 65% ভোট পেয়েছে, ভালো মতো বুঝবে। 65% ভোট পেয়ে সে জিতেছে, তাহলে 65% মানে কি 100-র মধ্যে। তাহলে তোমাকে বার করতে বলেছে 80-র মধ্যে কতগুলো ভোট পেয়েছে সেটাই। টোটাল ভোট পড়েছে 80টি, সেই 80টির মধ্যে কতগুলো ভোট পেয়েছে সেটাই বার করতে বলেছে। চলো এবার স্টেপ বাই স্টেপ অঙ্ক করি। দেখো ভোট দিয়েছেন মোট ভোটারের 80%, সুতরাং কি 100 জনের মধ্যে ভোট দিয়েছে 80 জন,
এটা বোঝা গেল গ্রামে 100 জন টোটাল ভোটার আছে, তার মধ্যে 80 জন ভোট দিয়েছেন, ঠিক আছে, বাকি 20 জন দেয়নি কোনো একটা অসুবিধার জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেছে যে 65% ভোট পেয়ে জিতেছে, লিখব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 65%, অর্থাৎ 100 জন ভোটের মধ্যে ভোট পেয়েছে 65 জন, 65 জনের, ঠিক আছে। কেমন দেখো এই জায়গাটা বোঝো, এই 100 জন কিন্তু এই 100টা না, 65% মানে এটা সবসময় পার্সেন্ট মানে কি 100-র সাথে তুলনা করতে হয়। তা বিজেপি প্রার্থী ভোট পেয়ে জিতেছে 65%, তার মানে কি 100-র মধ্যে যদি 100টা ভোট হয় তার মধ্যে 65টা ভোট পেয়েছে। কতটা ভোট পড়েছিল? 80টা। এই 80টার মধ্যে কতগুলো সেটাই বার করতে হবে। তাহলে একজনের মধ্যে ভোট পেয়েছে 65/100 জন, টোটাল ভোট পড়েছে হচ্ছে 80টি, 80টির মধ্যে তিনি ভোট পেয়েছেন কত গুণ 80, কাটাকুটি করো, 5 13 65, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 13 52, 52 জনের বা 52টি, ঠিক আছে। এবার উত্তর লিখব কি, তিনি মোট ভোটের মধ্যে ভোট পেয়েছে 52, ঠিক আছে। তো ফ্রেন্ডস 15 পর্যন্ত আজকে অঙ্ক থাকবে, এরপরে 16 17 18 19 20 এটা একদিনে দিয়ে দেবো। এরপরের অঙ্কগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখতে হবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে সেগুলো পেয়ে যাও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।